জয় মা কামাখ্যা। নমস্কার, আমি শ্রী মোহনানন্দ মহারাজ। আজ বর্তমান ভারতবর্ষের অবস্থা দেখে মন কাঁদছে সবার। আজ চতুর্দিকে শুধু মানুষে মানুষে হানাহানি, বন্দুকের আর বোমার আওয়াজ। বর্তমান ভারত তথা সমগ্র বিশ্বকে ভারত করে মানুষ আজ যেন সুস্থভাবে বেঁচে থাকার অধিকারটুকু হারিয়েছে। যেন এমন তো ভারতবর্ষ ছিল না কখনো কোনোদিন। যে শ্রেণীর হোক না কেন, তারা আনন্দের সঙ্গে বাঁচত, ভয় নিয়ে ঘুমোতে যেত না। চলুন আমরা ফিরে যাই সেই যুগে, প্রকৃত রামরাজ্যে। ভিডিওটি টেনে টেনে না দেখে মন দিয়ে দেখুন, এবং আমি নিশ্চিত আপনার মন ওই যুগে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে। শোনা যাক সেই যুগের অমর মাহাত্মের কথা। এই যুগ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4000 বছর আগে, এবং এর বিলুপ্ত হয়েছিল প্রায় 3500 বছর আগে। আমি বলছি আদি আর্য যুগের কথা। প্রথমে সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করব। এই যুগে 4টি শ্রেণী বা বর্ণাশ্রম ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4 ভাগে জাতিকে ভাগ করা হয়েছিল তাদের কাজের ভিত্তিতে। ব্রাহ্মণরা যাগযজ্ঞ ও পড়াশোনার দিকটি দেখতেন, ক্ষত্রিয়রা দেশ রক্ষার কাজে ব্রত ছিলেন, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য চাষাবাদ করতেন, এবং শূদ্ররা শারীরিক কাজকর্ম করতেন। তবে এখানে কাজের ভিত্তিতে জাতি ভাগ হলো। আসল রহস্যটি হলো, তারা যে সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করত, জন্মসূত্রে সেই শ্রেণীর মধ্যেই থাকতো, কিন্তু না, তারা কাজের ভিত্তি, ধরুন কোন শূদ্র ছেলে, সে ভালোভাবে পড়াশোনা করে, ভালো কাজ করে, ভালো মন নিয়ে চলতো, সে ব্রাহ্মণ সমাজে সরাসরি ঠাঁই পেত। আর যদি কোনো ব্রাহ্মণ সন্তান কুলাঙ্গার হয়ে সে নিম্ন শ্রেণীর কাজকর্ম করত, তখন তার ঠাঁই হতো সেই শূদ্র শ্রেণীতে। এখানে সব শ্রেণীর পড়াশোনা করার সমান সুযোগ ছিল, সব শ্রেণীর সব রকম কাজ করার সমান অধিকার ছিল। মানুষ তাকে উপযুক্ত করত, সে যে ক্লাসের উপযুক্ত হয়ে উঠত, তাকে সেই উপযুক্ত ক্লাসে ঠাঁই দেওয়া হতো। এছাড়াও বাড়ি ছিল একান্নবর্তী। বাবা, মা, ভাই, বোন, পিসি, মাসি নিয়ে চলতো সংসার। সেখানে প্রধান ছিলেন বাড়ির যে সবচেয়ে বয়স্ক মানুষটি, তাকে গৃহকর্তা বলা হতো। তাহলে একান্নবর্তী পরিবারের প্রধান ছিলেন তিনি গৃহকর্তা। তিনি একার চিন্তায় সংসার চালাতেন না, পরিবারের ছোট বড় মেজ বাচ্চাদের সবার বুদ্ধি নিতেন, এবং সেইভাবে তার সংসারটি এগিয়ে যেত। আর মহিলাদের কথা বললে, মহিলা ও পুরুষ কোনো ভেদাভেদ ছিল না। মহিলাদের খুব সম্মান করা হতো, পুরুষদের মতো মহিলারা যে কোনো পেশা বেছে নিতে পারত। এখানে এক বিবাহ প্রচলন ছিল, বহু বিবাহের কোনো সম্ভাবনা ছিল না। কোনো রকম বহু বিবাহ, সতীদাহ, বাল্য বিবাহ ছিল না। মেয়েরা স্বয়ংবর মধ্যে দিয়ে তার মনের মানুষটিকে খুঁজে নেওয়ার অধিকার পেত। মহিলারা সব রকম ধর্মীয় সভা সমিতিতে যোগদান করতে পারত, তারা নাচ গান করত, ধর্মীয় সময় বাধাহীনভাবে যোগদান করতে পারত, নিজেদের মনের ইচ্ছা পূরণ করতে পারত। আর্য সমাজের আদি আর্য যুগে খাদ্যাভ্যাস ছিল, সব রকমের ফসল ফলাতো তারা, নানা রকম দানা শস্য, ধান, গম, জব, তিল, শাকসবজি ফলাতো তারা, ঘি, ননি, দুধ খেত তারা। নির্দিষ্ট অনুষ্ঠানে তারা পশু পাখির মাংস আহার করত। এছাড়া তারা বিভিন্ন অনুষ্ঠানে সুরাপান করত। সুরাপান সব দিন চলবে না, ধর্মীয় অনুষ্ঠানে একটু আনন্দ ফুর্তির জন্য অল্প বিস্তর সংযম দেখিয়ে তার সুরাপান করার তার অধিকার ছিল। এছাড়া পোশাক, পুরুষ মহিলা নির্বিশেষে শরীরের উত্তরাংশে উত্তরীয় পরিধান করত, তারা ধুতি পরিধান করত। স্ত্রীদের তারা গ্রীষ্মের পোশাক সুতির পরত, আর শীতের পোশাক তারা উল দিয়ে তৈরি করত। পুরুষরা পাগড়ি বাঁধত, পুরুষ ও মহিলারা সবাই অলংকার করত, আর সেই অলংকারগুলি কোনো সীসা দস্তা দিয়ে তৈরি হতো না, তৈরি হতো সোনা ও রূপা দিয়ে। এছাড়া তারা বিনোদনের জন্য রথ দৌড়, নানা রকমের শিকার, এমনকি
কম বেশি জুয়া খেলারও প্রচলন ছিল। তারা বিভিন্ন রকম বাজনা বাজাতো। এছাড়া তারা ইনডোর গেম হিসাবে তাস ও পাশা খেলত। তাদের অর্থনীতি এখানে প্রধান পেশা ছিল ব্যবসা। তাদের অর্থনীতি দাঁড়িয়ে ছিল ব্যবসার উপরে, বিশেষ করে বস্যরা করত। এছাড়া চাষবাস ছিল দ্বিতীয় পেশা। এরা জানতো কোন ঋতুতে কোন চাষ করলে ফসল ভালো হবে। এরা কাঠিন লাঙল পশুকে দিয়ে এরা চাষবাস করত। কাঠিন লাঙলের ব্যবহার এরা খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছিল। তারা পশুপালন করত, তাদের মান সম্মান নির্দেশ করত যে একজনের কাছে কয়টি করে গৃহপালিত পশু আছে। এছাড়া বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিনিময় প্রথা ছিল। বিনিময়ের প্রধান ছিল গরু। গরুর মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করত। এছাড়া এরা বিভিন্ন রকম দেবদেবতাদের পুজো আশা করত। এরা দেবতাদের দুধ, ঘি, পায়েস নিবেদন করত। এদের দেবতারা ছিলেন ইন্দ্র বৃষ্টির দেবতা, অগ্নি আগুনের দেবতা, বরুণ জলের দেবতা, সূর্য শক্তির দেবতা, বায়ু বাতাসের দেবতা, পৃথ্বী বসুমাতা, উষা প্রভাত দেবী, যম মৃত্যুর দেবতা, লাউস আকাশের দেবতা, সোম ছিলেন বৃক্ষাদির দেবতা অর্থাৎ গাছপালার দেবতা। এছাড়া দুই অমর মহাকাব্য রামায়ণ ও মহাভারত সৃষ্টি হয়েছিল এই যুগেই। রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি সংস্কৃতে, মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব সংস্কৃত ভাষায়। রামায়ণ ও মহাভারত চার ছত্রে ছত্রে বিজ্ঞান লুকিয়ে আছে। বিজ্ঞানকে বাদ দিয়ে রামায়ণ মহাভারত রচিত হয়নি। আর যদি বলি এই পুরো আর্য সমাজ ব্যবস্থার এই আদি আর্য সমাজে চলাতো কারা, আর্য সমাজকে নিয়ন্ত্রণ করতো কে? ছিলেন রাজন। রাজন ছিলেন তিনি সমাজের সর্বময় কর্তা, কিন্তু সব শ্রেণীর মানুষের ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, নারী, শিশু প্রত্যেকেই তাকে উপদেশ দিতে পারত বিনা বাধায়, নির্বিশেষে। এখানে দুঃখের কোনো রকম কোনো স্থান ছিল না। কোন মানুষ অভাবে না খেয়ে মরত না। কোন মানুষ গোলা বারুদের গন্ধে শ্বাস নিত না। সতেজ টাটকা বাতাস তার মন প্রাণ একদম ভরিয়ে দিত। নারীরা অবহেলিত ছিল না, বরঞ্চ কিছু কিছু জায়গায় নারীরা অধিক মর্যাদা পেত, মান সম্মান পেত। আর আজ আমরা কোথায় দাঁড়িয়ে? তাই এই আদি বৈদিক যুগের সভ্যতাকে মাথায় রেখে আপনারা একবার ভাবুন, আদি বৈদিক যুগের প্রাসঙ্গিকতা আজও আছে কিনা, বা চলুন আমরা আদি বৈদিক যুগে ফিরে যাব কিনা সে নিয়ে আলোচনা করি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মা কামাখ্যা।